আমাদের আজকের নিবেদন শ্মশানের পাড়ার বাড়ি। এই গল্পটি কেউ লিখে রাখেনি, কেউ হয়তো বিশ্বাসও করবে না, কিন্তু আমি নিজে সেখানে ছিলাম। আমি দেখেছি, আর সেই রাতটা আজও ঘুমাতে দেয় না। সালটা 1998। আমি তখন সদ্য কলেজ পাশ করা ছেলে। নাম অনুপ সেনগুপ্ত। পেশায় সাংবাদিক হওয়ার স্বপ্ন ছিল। কলকাতায় একটা স্থানীয় পত্রিকায় কাজ পেয়েছিলাম। একদিন অফিসের সম্পাদক বললেন, একটা ছোট্ট গ্রাম আছে নদিয়ার দিকে, ভগ্নিপুর। সেখানে নাকি এক বাড়িতে পরপর 3জন মারা গেছে। পুলিশ বলেছে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের লোক বলছে ওই বাড়ি নাকি ভূতুড়ে। আমি হেসে ফেলেছিলাম। এমন কুসংস্কারের গল্প অনেক শুনেছি, তবে কৌতূহলটা রয়ে গেল। এমন ভূতুড়ে রহস্য তদন্ত করা মানেই রোমাঞ্চ। ট্রেন থেকে নামলাম সন্ধ্যাবেলায়। স্টেশন থেকে গ্রামের রাস্তা পুরো নির্জন, চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে শিউলি গাছের গন্ধ আর দূরে শেয়ালের হাঁক। এক বৃদ্ধ লোক, নাম হরেকৃষ্ণ পাল, টাক মাথা, লাল গামছা গলায়। উনি আমাকে বললেন, আপনি নিশ্চয়ই ওই বাড়িতেই যাচ্ছেন, তাই তো? আমি অবাক হলাম, আপনি জানলেন কি করে? বৃদ্ধ হেসে বললেন, ওই বাড়ির নাম শুনলেই বোঝা যায়, কেউ যদি অপরিচিত হয় তবেই ওখানে যায়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, বাড়ির আসলে কেমন? বৃদ্ধ চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, ওই বাড়িটা শ্মশানের পাড়ায় বাবু। রাত হলে শেয়ালেরাও চুপ হয়ে যায়, কিন্তু ওখানকার ছায়াগুলো জেগে ওঠে। বাড়িটা দেখে প্রথমেই বুকটা যেন কেমন কেঁপে উঠল। পুরানো দোতলা ইটের বাড়ি, অর্ধেক ভেঙে পড়েছে। সামনের গেটের ওপরে লাল রঙে লেখা প্রবেশ নিষেধ। বাড়ির পাশেই একটা পুরনো শ্মশান, নদীর ধারে। অন্ধকারে আগুনের দপদপ শব্দ, কোথাও একটা অর্ধেক জ্বলন্ত কাঠ, আর চারিদিকে শুধু শ্মশানের ছায়ের গন্ধ। আমি সেই বাড়িরই এক দালানে উঠলাম। এক বৃদ্ধা, নাম বিনাতা মাসি, থাকতেন পেছনের কুঁড়ে ঘরে। তিনি বললেন, ওই বাড়িতে আগে মৃণাল বাবুর পরিবার থাকতো বাবু। একে একে 3জন মারা গেল। রাতে কেউ ওখানে গেলে সকালে তাকে জ্বরে পেয়ে বসে। আমি নোটবুক খুললাম, কিন্তু কিভাবে মারা গিয়েছিল? প্রথমে মৃণাল বাবু এক রাতে চিৎকার করে উঠলেন, তারপর নিস্তব্ধ। তারপর বৌমা, তার মুখে আগুনের দাগ ছিল। শেষে ছেলে, তার শরীর পাওয়া গেল বাড়ির ছাদে। চোখ খোলা, মুখে জানি কেমন একটা ভয়। আমি ঠিক করলাম রাতটা ওই বাড়িতেই কাটাবো। টর্চ, ক্যামেরা আর টেপ রেকর্ডার সঙ্গেই ছিল। রাত 9টা নাগাদ বাইরে থেকে কুকুরের হাঁক শোনা গেল। হাওয়াটা বেশ ভারী হয়ে এসেছে। শ্মশানের আগুনও নিভে গেছে, কিন্তু ঘন ছায়ের গন্ধ পুরো এলাকা ভরে গেছে। রাত 10টার দিকে হঠাৎ দরজার পাশে হালকা টোকা, টক টক টক। এই ভাবলাম বাতাসে কিছু শব্দ, কিন্তু মিনিট 5 পরে আবার টক টক। দরজা খুলে বাইরে তাকাতে দেখি কেউ নেই, শুধু দরজার নিচে ভেজা পায়ের ছাপ, যা শ্মশান দিক থেকে এসেছে। আমি ভয় পেয়ে গেলাম। টেপ রেকর্ডার চালু করলাম, তারপর ঘড়ি দেখলাম 11টা 47। তখনই আমার কানে এলো খুব ধীরে একটা মহিলার কণ্ঠ, তুমি এখানে কেন এসেছ? আমার শরীর হিম হয়ে গেল। আওয়াজটা স্পষ্ট ঘরের ভিতর থেকে এসেছে। আমি টর্চ ফেলে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে।
দরজার ওপারে ধীরে ধীরে পায়ের শব্দ এগিয়ে আসছে, চাপা কণ্ঠ। ওরা আমাদের শান্তিতে থাকতে দেয়নি, এখন তুইও শান্তিতে ঘুমাতে পারবি না। আমার চোখে জল এসে গেল ভয়ে। টর্চ নিভে গেল। হঠাৎ দেখি দেয়ালের কোণে একটা পুরনো আয়না। আয়নায় দেখা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, মুখ পুড়ে যাওয়া দাঁত, চোখ দুটো ফাঁকা। সে ধীরে ধীরে হাসলো, বলল, আমার মনে আছে, আমি বৌমা। আমি পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সেই এগিয়ে আসছে আমার দিকে। আমি হাত বাড়ালাম, আয়নাটা ঢেকে ফেলতে আয়না তখনই ফেটে গেল। সঙ্গে সঙ্গে কান ফাটানো চিৎকার করে ঠান্ডা বাতাস ঘর জুড়ে ছুটে গেল। তারপর আমি অচেতন হয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি ভোরের আলো, পাখির ডাক। আমি শ্মশানের পাশেই শুয়ে আছি, শরীর পুরো ভিজে গেছে ঘামে। গ্রামের কয়েকজন আমাকে ঘিরে দাঁড়ানো। তারা বলল, রাত 2টোর সময় বাড়িটা থেকে আগুন বেরোচ্ছিল, আমরা গিয়ে আপনার বাইরে বার করেছি। আমি টেপ রেকর্ডারটা বার করলাম। ভিতরে যে রেকর্ড হয়েছে শুনে সবাই থরথর করে কাঁপতে লাগলো। এক মহিলার কান্না, একজন পুরুষের চিৎকার, আর শেষে একটা শব্দ, তুই আমাদের ঘরেই রয়ে গেলি। আমি শহর হয়ে ফিরে এলাম, লেখা পাঠালাম অফিসে। ওরা পুরো ওরা পুরোটা প্রকাশ করতে পারলো না, বলল অতিরিক্ত ভয়ের গল্প। কিন্তু 1 মাস পর হঠাৎ খবর এলো, ভগ্নিপুরের সেই বাড়িটা রাতারাতি ভেঙে পড়েছে। কেউ মরেনি, কিন্তু শ্মশানের ছাই সেই বাড়ির ভিতরে ঢুকে গেছে। আজ রাতে আমি ঘুমোতে গেলে মাঝে মাঝে কানে বাজে সেই টোকা, টক টক টক। আর ঘরের কোনায় কেউ ফিসফিস করে বলে, ওরা আমাদের শান্তিতে থাকতে দেয়নি, ওরা আমাদের শান্তিতে থাকতে দেয়নি। আচ্ছা, আগের এপিসোডের মতনই আবারও 3টে ছোট ছোট সত্যভিত্তিক ঘটনা আছে। পাঠিয়েছেন তানিয়া বোন। তিনি কোথা থেকে পাঠিয়েছেন আমরা জানি না, কিন্তু তিনিও 3টে ছোট ছোট ঘটনা পাঠিয়েছেন। এবং আগের ঘটনা যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ঘটনা কেমন লাগছে। এবং আপনারা যদি আপনাদের জানা সত্যভিত্তিক ঘটনা আমাদেরকে পাঠাতে চান, অথবা আমাদের ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে শোনাতে চান, তবে অবশ্যই মেল করুন ঘটনাস্থল@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে আমাদেরকে মেসেজ করুন, আমরা অবশ্যই রিপ্লাই করব। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি শুরু করব ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার দাদির থেকে শোনা কিছু ছোট সত্য ঘটনা শেয়ার করছি আজ। প্রথম ঘটনা। আমার দাদার একটা বোন ছিল, যাকে আমরা দেখেছি, আর বাকি বোনদের আমরা কখনো দেখিনি। তো ওই দাদি মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বেড়াতে আসতেন। উনি আসলে আমরা খুব খুশি হতাম, কারণ উনি আমাদের ভয়ে জিনপরির গল্প শোনাতেন, আর আমরা এইসব গল্প শুনতে খুবই পছন্দ করতাম। কয়েকদিন উনি আমাদের বাড়িতে বেড়াতে আসলেন। তখন আমার বাবা আর আম্মু নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দাদির কাছে আমাদেরকে রেখে যান। তখন বাসায় তখন আমি, দাদি আর আমার বড় ভাইয়া, এই 3জনই ছিলাম। ভাইয়ার তখন হয়তো কলেজের পরীক্ষা চলছিল। আমি তখন অনেক ছোট, হয়তো 8 কি 9 বছর বয়স ছিল। রাত হলে আমি দাদিকে বললাম, দাদি, আমাকে ভূতের গল্প শোনাও। তখন ভাইয়া বলল, তাহলে তোমরা গল্প করো, আমি দোকান থেকে চা খেয়ে আসি, না হলে রাত জেগে পড়তে পারবো না ঠিক। একথা বলেই ভাইয়া বাইসাইকেল নিয়ে বের হয়ে গেল। আমাদের বাড়িতে ছিল বিশাল বড় বড় 3টে রুম। বাড়িটা ছিল একতলা, অনেক আগেকারই বাড়ি, লম্বাভাবে ছিল বাড়িটা।
অনেক পুরনো দালান করা বাড়ি হওয়ায় লোকে একে দালান বাড়ি পড়ত। আমরা সব শেষে রুমটাতেই বসে গল্প করছিলাম। ভাইয়া চলে যাওয়ার পর দাদি গল্প শুরু করলেন। দাদি গল্পের মাঝে একবার বলেছিলেন, রাতে এসব গল্প করতে নেই, তারা মানে জিনপরি চলে আসতে পারে। তবু আমি নাছোড় বান্দা, গল্প শোনাতেই হবে। গল্প করতে করতে এক পর্যায়ে ভাইয়া রুমের পিছনে জানলায় এসে আমার নাম ধরে ডাকলো, সুইটি, দরজাটা খোল, আমি এসেছি। আমি সাইকেলের আওয়াজও শুনতে পেলাম। আমার সঙ্গে দাদিও সেই ডাক শুনেছে। আমি জানলা খুলে বলতে গেছি, ভাইয়া দাঁড়া, দরজা খুলতেছি। কিন্তু যখন জানলা খুললাম দেখি বাইরে কেউ নেই। তখন আমি ভাবলাম হয়তো ভাইয়া দরজার কাছে চলে এসেছে। কিন্তু জানলায় ভাইয়াকে না দেখে কেন জানি আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। বলে রাখা ভালো, আমাদের সেই রুমের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি ছিল, যেখানে প্রায় সন্ধ্যার পরই কান্নার আওয়াজ শোনা যেত। অথচ তখন কেউ থাকতো না সেখানে। মাঝে মধ্যে একটা পাগলি এসে থাকতো, কিন্তু সে সব সময় থাকতো না। কিন্তু যখন সে কান্নার আওয়াজ শোনা যেত তখন নাকি পাগলি সেখানে থাকতো না। এরপর আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম, তাই দাদিকে বললাম, দাদি আমি দরজা খুলবো না, আমার কেমন জানি ভয় করছে। ঠিক তখনই দরজার ওখান থেকে আবার ভাইয়া ডাকলো, কি হয়েছে ওইটি, দরজাটা খোল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তখন দাদি আর দেরি না করে দরজা খোলে, কিন্তু এবার আমি আর দাদি কিছুই দেখতে পেলাম না। আশেপাশে কেউ নেই, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। আমাদের বাড়িটার গেট থেকে রুম পর্যন্ত সাইকেল নিয়ে এত দ্রুত সরার কোনো উপায়ও ছিল না। আমি দাদি দ্রুত দরজা বন্ধ করে খাটের উপর উঠে গিয়ে বসলাম। দাদিও সেদিন ভয় পেয়েছিলেন, আর আমি তো প্রচণ্ড ভয়ে গুটিসুটি মেরে দাদির কোলে গিয়ে বসেছিলাম। অনেক পরে ভাইয়া বাড়িতে এলো, এসে দরজায় বারবার ডাকলো। তারপর গিয়ে তার দরজা খুললেন। এবার আমি আর দাদি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে সে একটু আগে এসেছিল কিনা। ভাইয়া বলল, দাদি সত্যি বলছি, আমি তো আসিনি, আমি তো এই সবে ফিরলাম। এই ঘটনা আমার সাথে জীবনে একবারই ঘটেছিল। এখনো মনে পড়লে ভয় করে, আর ভাবনায় চলে যায় যেদিন ওটা কি ছিল যে আমার নাম ধরে ডাকলো। ওই দিন দাদি আমাকে রাগ করে বলেছিল যে তোকে বারবার করে বললাম রাতে এসব গল্প করতে হয় না, তুই শুনলি না। এবার দেখলি তো, তারা সত্যিই আসলো। গল্পটা বেশ গা ছমছমে ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ছোট গল্প, আরও একটা গল্প আছে, ঘটনা নম্বর ২। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাব। আমার ওই দাদির বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে, আগেকার মানুষের যেমন হতো আর কি। বিয়ের পরে আমার দাদি শ্বশুরবাড়িতে সব কাজই করতো। আগের মানুষরা তো রাতের খাবার সন্ধ্যার পরে রান্না করতেন, যাতে গরম গরম খাওয়া যায়। আর তখন তো ফ্রিজও ছিল না, তাই মাছ যখন আনা হতো তখনই কেটে কুটে রান্না করে নেওয়া হতো। একদিন আমার দাদির স্বামী সন্ধ্যার একটু আগে মাছ আনে। মাছটা যে কী মাছ ছিল আমার ঠিক সঠিক মনে নেই, হয়তো ইলিশ মাছ নয়তো টাকি মাছ ছিল। দাদা মাছটা দাদিকে দিয়ে বলল, বেশ করে পেঁয়াজ মরিচ দিয়ে পাতলা ঝোল করবে। দাদিও মাছটা নিয়ে কেটে কুটে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল। তারপর দাদি মাছগুলো রান্না করতে যাবে। রান্না জায়গাটা একটু বাইরে ছিল, রান্না জায়গায় একটা পেয়ারা গাছও ছিল। দাদি মশলা আনতে ভুলে গিয়েছিল, তাই মাছগুলো চুলোর কাছে সেই পেয়ারা গাছের নিচে রেখে ঘরে গেল মশলাপাতি আনতে। ঘর থেকে এসে দাদি দেখে মালসে একটাও মাছ নেই। প্রথমে দাদি ভেবেছিল বিয়েলে হয়তো মাছ নিয়ে গেছে, কিন্তু একটু পরে
দাদির মনে হলো বীরেন নীল তো সবগুলো মাছ এত দ্রুত নিয়ে যেতে পারবে না। নীল একটা আধটু নেবে। তখন দাদি নতুন বউ ভয়ে অস্থির হয়ে গেল যে দাদা এসে তাকে মাছের জন্য নিশ্চয়ই বকা দেবে। তারপর দাদি সেজন্য কান্না শুরু করলো। দাদির ভাসুরের বাড়িও একই জায়গায় ছিল। দাদুর ভাসুর নাকি অনেক কিছু জানতেন। দাদি আর কোনো কুল কিনারা না পেয়ে তার ভাসুরের কাছে গিয়ে সব বলল এবং কান্না করতে লাগলো। দাদির ভাসুর দাদির কান্না দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বউ, তুমি যেখানে মাছ রেখেছিলে সেখানে চলো, মাছ ফিরে যাবে, কান্না করো না। তারপর দাদি আর তার ভাসুর সেই পেয়ারা গাছের নিচে চলে এলো। এসে দাদুর ভাসুর কিছু দোয়া কালাম পড়লেন এবং পেয়ারা গাছের দিকে তাকিয়ে বললেন, এই, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়ির বউয়ের মাছ নিয়ে গিয়েছিস? এক্ষুনি সব মাছ দিয়ে যা। বইটাকে ভয়ে কাঁদাচ্ছিস? যদি মাছ এক্ষুনি না দিস তাহলে খুব খারাপ হবে কিন্তু তোদের। এই কথা বলার পরপরই নাকি সে পেয়ারা গাছের মাথা থেকে টপ টপ করে একে একে 9 পিস মাছ পড়ল নিচে। তারপর দাদির ভাসুর দাদিকে মাছগুলো কুড়িয়ে নিতে বললেন এবং চলে গেলেন। দাদি সে মাছগুলো কুড়িয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে রান্না করলেন। সবাই মিলে সেই মাছ খেয়েছে, কোনো ক্ষতি হয়নি তাদের। এই ঘটনা দাদির বউকালের ঘটনা। তিনি আমাকে বলেছিলেন একদিন গল্প করতে করতে। এই ঘটনাটাও বেশ অদ্ভুত ছিল। আমি বেশি কথা বলবো না। আমি সরাসরি ঘটনা নম্বর 3 এ চলে যাব। অনেকটাই সময় হয়ে এসেছে। তো ৩য় ঘটনা আমি শুরু করছি। আমার দাদির যখন মেয়েবাবু হয় তখনকার ঘটনা এটা। আমার দাদি গ্রামের মানুষ, প্রচুর কাজ করতে হতো। তো দাদির মেয়ের বয়স যখন কয়েক মাস, তখন তাদের সাথে খুব বাজে ধরনের একটা কাণ্ড হয়। দাদি মেয়েকে গোসল করিয়ে শরীরে তেল দিয়ে রোদে শোয়াবে। তখন ছিল শীতকাল। দাদিদের কাঁচা বাড়ি ছিল, মানে মাটির আর টিনের। বারান্দায় রোদ আসতো, তাই দাদি বাবুকে বারান্দায় শুইয়ে দিয়ে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়েন। রান্না বান্না আরও অনেক কাজ। তো কাজের ব্যস্ততায় দাদি আর বাবুকে দেখতে আসেন। দাদি ভেবেছে কোনো শব্দ নেই, হয়তো ঘুমিয়েছে। এসে জেগে কাজগুলো করে নি। পরে কাজ শেষ করে এসে দেখে বারান্দায় বাবু নেই। তখন দুপুরের পরের সময় হবে হয়তো। বাবুকে না পেয়ে দাদি সবার কাছে জিজ্ঞেস করতে লাগলেন, এই, কেউ কি আমার মেয়েকে নিয়ে গিয়েছো নাকি? কেউ দেখেছো তাকে? সবাই না বলে দিল। দাদি তো সেই কান্না শুরু করলেন মেয়ের জন্য। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে আসে, তাও কোথাও বাবুকে পাওয়া যায় না। পরে সবাই হারিকেন জ্বালিয়ে নিয়ে খোঁজা শুরু করলো। আগেকার দিন তো টর্চ লাইট খুব কম মানুষের ঘরেই ছিল। তো একজনের কাছে টর্চ লাইট ছিল। ওখানে সে কি মনে করে একটা বিশাল আকৃতির আম গাছের দিকে টর্চ ধরলেই দেখতে পাই দাদির মেয়েকে একদম গাছের সবচেয়ে উঁচু ডালে রাখা আছে। তারপর সবাইকে উনি চিৎকার করে ডাকলেন। পরে বাবুটাকে গাছ থেকে নামিয়ে আনা হয়, তবে বাবুর কোনো ক্ষতি হয়নি। ও, এখনো একটা ঘটনা আছে। আমি ভেবেছিলাম ৩টে ঘটনা পাঠিয়েছে, কিন্তু এটা বোনাস ঘটনাই বলা যায়। ঘটনা নম্বর 4। আমি বেশি কথা বলবো না। 4 নম্বর ঘটনাটা তাড়াতাড়ি শুরু করে দিই। তো আমার দাদিদের ওদিকে প্রচুর বন জঙ্গল ছিল। দিনের বেলাতেও মানুষ সেই জঙ্গলের পাশ দিয়ে যাতায়াত করতে নাকি ভয় পেত। আর সন্ধ্যার পর নাকি সেই জঙ্গলে জিনপরীদের হাট বসত। কেমন হাট তা আমার জানা নেই, দাদি এমনই বলতেন। এক রিক্সা বা ভ্যান চালক, যেন সঠিক মনে নেই, বা হয়তো গরুর গাড়ি চালক হবেন, যাই হোক, উনি নাকি সন্ধ্যার পরে আর বাড়ি ফিরতে পারেন কোনো এক কারণে। তারপর সারা রাত সেই জঙ্গলের পাশে গাড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হয়তো উনি জঙ্গলের ব্যাপারে জানতেন না। দিনে যখন ঘুম ভাঙে তখন উনি সবাইকে ডেকে বলতে থাকেন ওনাকে নাকি সুন্দরী সুন্দরী মেয়েরা রাতে অনেক ফল আর মিষ্টি খেতে দিয়েছেন। এমনকি উনি নাকি সেসব খেয়েওছেন। সবকিছু নাকি খুব মজা ছিল। আর ওনাকে যা খেতে দিয়েছিল
সেখান থেকে কিছু ফলের মিষ্টি উনি গোপনে সরিয়ে এনেছেন। কিন্তু এই ব্যাপার সে মেয়েগুলো বলেছিল, যা খাওয়ার খেয়ে যাবে, কিছু নিয়ে যাবে না, তাহলে পস্তাতে হবে। তবু উনি দেখার জন্য এনেছেন যে দেখি নিয়ে কি হয়। বরং সবাইকে দেখাতে বালিশের নিচে থেকে সেই ফলের মিষ্টি বার করতে যেতেই দেখেন ফলের জায়গায় নোংরা কিছু বস্তু রাখা আছে। এরপরে ওনার সাথে অনেক ঘটনা ঘটে। ঘটনাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেই জন্য বললাম না। পরে একদিন ঘটনায় নিয়ে আসা হবে পুরো ঘটনাটা। আশা করছি সবার ঘটনাগুলো আজকে ভালো লেগেছে। আজকে আমাদের সঙ্গে টোটাল ৫ টা ঘটনা ছিল। একটা বড় ঘটনা এবং ৪ টে ছোট, ছোট ঘটনা। আমার তো মনে হয় উনার দাদির কাছ থেকে আরও অনেক ঘটনা পাওয়া যাবে। তো আমি ওনাকে মেসেজ করব যদি আরও অনেক ঘটনা ওনার কাছ থেকে নেওয়া যায়। তো যদি আপনাদের এরকম ঘটনা ভালো লাগে, আপনাদের কেমন ঘটনা ভালো লাগে, আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করেন, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এবং আমরা চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট টু বেস্ট ঘটনা নিয়ে আসার, এবং আরও অনেক কিছু আপনাদের জন্য প্ল্যান করা আছে। আমরা শুধুমাত্র সত্যঘটিত ঘটনা দিয়ে চ্যানেলটাকে সাজিয়ে রাখতে চাইছি না এখন আর। আমরা এখন গ্রাম বাংলার ভূতের গল্পও নিয়ে আসবো। আমরা নিয়ে আসবো প্রেমের গল্প, আমরা নিয়ে আসবো থ্রিল, আরও অনেক কিছু। আস্তে, আস্তে দেখতে থাকুন। যদি ঘটনা পছন্দ হয় সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন ঘটনাস্থল ইউটিউব চ্যানেল। আজকে আমি শামীম আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গুড নাইট। দেখা হচ্ছে নতুন এপিসোড।